আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশী সবাইকে বিদ্যাবাড়ির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাজ্জাদ হোসাইন। কেমন আছেন সবাই এবং কেমন চলছে আপনাদের প্রস্তুতি? গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটা হলো বিসিএস ক্যাডার চয়েস নিয়ে। বিসিএস ক্যাডার চয়েসে কোন ক্যাডারের ক্ষেত্রে কোন সুযোগ সুবিধা আছে এবং কোন ক্যাডার গুলো আপনাদের চয়েস লিস্টে প্রথম দিকে রাখা উচিত এবং এই ক্যাডার গুলোতে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় বিসিএস ক্যাডার সার্ভিসে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আশা করছি সবাই ভালো আছেন। আর কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করতে পারেন, সবকিছু ক্লিয়ার কিনা অডিও ভিডিও। তারপরে আমরা মূল কথাবার্তা শুরু করব। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো বিসিএস ক্যাডার সার্ভিসে কোন ক্যাডারের ক্ষেত্রে কোন সুযোগ সুবিধা আছে এবং কোন ক্যাডার গুলো আপনাদের চয়েস লিস্টে রাখা দরকার প্রথম দিকে, কোন ক্যাডার চয়েস গুলো নিচের দিকে থাকবে। বিসিএস ক্যাডার সার্ভিস বা বিসিএস ক্যাডার সার্ভিস যেগুলো আছে, আপনার ক্যাডার গুলো আছে, এই ক্যাডার গুলোর মধ্যে সাধারণত বিসিএস এর যে 26টা ক্যাডার আছে, এই ক্যাডার গুলোর মধ্যে চয়েস লিস্টে প্রথমে কোনগুলো রাখবেন আর সুযোগ সুবিধা কোনগুলোতে বেশি, এটা পরে আশা করি বুঝতে পারবেন। তো বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস ক্যাডার যেটাকে বলা হয়, এই পরীক্ষা নিয়ে থাকে বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস মানে হলো, পাবলিক মানে জনগণ, সার্ভিস মানে সেবা, জনগণের সেবা প্রদানের জন্য যে কমিশন গঠন করা হয় সেটা হলো পাবলিক সার্ভিস কমিশন। এই পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্ব হলো জনগণের সেবক নিয়োগ করা। অর্থাৎ বিসিএস এর যাদেরকে আমরা ক্যাডার বলে জানি, এই ক্যাডাররা সাধারণত জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়ে থাকে। তো চলেন এখন বিসিএস ক্যাডার সার্ভিসে মোট যে 26টা ক্যাডার এই মুহূর্তে রয়েছে। সর্বপ্রথম যখন বাংলাদেশ সিভিল সার্ভিস গঠিত হয় তখন ক্যাডার সংখ্যা ছিল 30টা, এবং 30টা ক্যাডার থেকে পরবর্তীতে আমাদের সচিবালয় ক্যাডার নামে একটা ক্যাডার ছিল, ওই ক্যাডারটা পরবর্তীতে মার্জ করে প্রশাসন ক্যাডারে নিয়ে যাওয়া হয়। ইকোনমিক ক্যাডার নামে একটা ক্যাডার ছিল, এটাও মার্জ করে প্রশাসন ক্যাডারে নিয়ে যাওয়া হয়। এবং এরপরে আরেকটা ক্যাডার ছিল টেলিকমিউনিকেশন ক্যাডার, ওইটা বাতিল, বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এরপরে আরেকটা ক্যাডার হলো আপনার বিচার বিভাগ, যেটা এটা পৃথক হলে জুডিশিয়াল সার্ভিস আলাদা, নতুন কমিশন হলে বিচারকদের নিয়োগ আলাদা প্রক্রিয়ায় চলে যাওয়া। অর্থাৎ 4টা ক্যাডার বাইরে চলে যাওয়ার পরে মোট ক্যাডার আছে 26টা। এখন এই 26টা ক্যাডারের মধ্যে আমি বলবো যাদের অনেকেরই প্যাশন থাকে, যেমন অনেক ধরনের প্যাশন থাকে, কারো প্যাশন থাকে আমি বিদেশে ঘুরবো শুধু, কারো প্যাশন থাকে যে আমি পুলিশ হব এবং আমি সাথে এই যে অস্ত্র টস্ত্র পাবো, গানম্যান পাবো, গাড়ি পাবো, এগুলো স্বপ্ন থাকে। আবার কারো স্বপ্ন থাকে যে আমি বড় অফিসে বসবো। আসলে বাংলাদেশ সিভিল সার্ভিসে বা ক্যাডার সার্ভিসে যদি আপনি আসেন, তাহলে আপনার প্রথম পছন্দ আমি মনে করি যেটা হওয়া উচিত সেটা হলো যেখানে আপনি ভেরিয়েশন সবচেয়ে বেশি পাবেন। ভেরিয়েশন মানে কি? অর্থাৎ আপনার যে চাকরি, এই চাকরিটা কোনো একটা জায়গায় স্থায়ী না, আপনি ডাইভার্সিফিকেশন যেটা পাচ্ছেন, অর্থাৎ একবার আপনি এই মন্ত্রণালয়ে, একবার ওই মন্ত্রণালয়ে, একবার বাংলাদেশে, একবার দেশের বাইরে, সব জায়গায় সব বিষয়ের সুযোগটা আছে। শুধুমাত্র বাংলাদেশের কোন ক্যাডার গুলোতে, সেগুলো নিয়ে কথা বলবো। এক নাম্বার, প্রথম যে ক্যাডারটা নিয়ে কথা বলবো সেটা হলো বিসিএস পররাষ্ট্র ক্যাডার। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের সর্বপ্রথম যে সুবিধাটা, বিসিএস পররাষ্ট্র ক্যাডারে চাকরি করলে দেশের বাইরে থাকার সুযোগ থাকে অঢেল। মোটামুটি জীবনের প্রায় অর্ধেক সময় দেশের বাইরে কাটানোর সুযোগ পাবেন। এবং বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যারা চাকরি করেন ক্যাডার সার্ভিসে, তারা মোটামুটি এরিস্টোক্রেটিক ক্যাডার হিসেবে গণ্য হন। এরিস্টোক্রেটিক মানে হলো অভিজাত ক্যাডার। অভিজাত মানে কি? যে এই ক্যাডারে যারা চাকরি করেন, এনাদের ক্ষেত্রে বিমানবন্দরে যখন যাওয়া আসা করবে, এনারা ভিআইপি গেট ব্যবহার করবে। অন্য নাগরিকরা বা অন্য সরকারি চাকরিজীবীরা বা অন্য ক্যাডাররা যখন ভিআইপি গেট ব্যবহার করতে পারে, সেটা অনেক পরে, একেবারে সিনিয়রিটি লেভেল যখন তাদের 4th গ্রেড বা তার উপরের গ্রেড চলে যায় তখনকার বিষয়। বাট বিসিএস পররাষ্ট্র ক্যাডারের যারা সদস্য, তারা প্রথমেই এই ভিআইপি সুযোগ সুবিধাগুলো পায়। এবং তাদের যে পাসপোর্ট থাকে, ওই পাসপোর্টটা হয় রেড পাসপোর্ট। রেড পাসপোর্ট মানে হলো এই পাসপোর্টের ক্ষেত্রে কোনো ভিসা আগে থেকে নেয়ার প্রয়োজন হয় না। যে কোনো দেশে যাওয়ার জন্য ওনারা ওই দেশে গিয়ে পৌঁছালে সাথে সাথে ওই দেশ থেকে ওনাকে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়। অর্থাৎ পৌঁছানোর সাথে সাথে তাদেরকে একটা ভিসা প্রদান করা হয়, এবং ওই ভিসা সে এরকম যে কোনো দেশে গেলে সব দেশেই অন অ্যারাইভাল ভিসা পায় বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তাগণ। পাশাপাশি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের যে কর্মকর্তাগণ, ওনারা প্রথম যখন চাকরিতে জয়েন করেন, ট্রেনিং পিরিয়ড শেষ হওয়ার পরে ওনাদের যখন 2 বছর দেশের মধ্যে চাকরি করা হয়ে যায়, এরপরে ওনাদেরকে বিদেশি মিশনে পাঠানো হয়। মোটামুটি 6 বছরে 2বার ওনারা মিশনে যায়। আবার এরপরে 2 বছর দেশে চাকরি করে, এরপরে আবারও মিশনে পাঠানো হয়। মোটামুটি বলতে গেলে ওনারা দেশের বাহিরেই, বিশেষ পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তাগণ, ওনারা মূলত পোস্টিংটা হয় ওনাদের দেশের বাইরেই অধিকাংশ সময় থাকেন। আর ওনারা পুরো জীবনে
পদোন্নতি পেতে পেতে একটা সময় বিদেশের যে এক একটা দেশের যে মিশন এইগুলোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। পাশাপাশি ওনাদের বেশ কিছু ভাতা আছে যেগুলো অন্য ক্যাডার সার্ভিসে নেই। যেমন ধরেন একটা ভাতা আছে ওনাদের এন্টারটেইনমেন্ট অ্যালাউয়েন্স। এই অ্যালাউয়েন্সটা দেওয়া হয় বাৎসরিক ডলারের হিসেবে দেওয়া হয়। এটা দেওয়া হয় শুধুমাত্র ওনার এই এন্টারটেইনমেন্ট বাবদ। আবার যাওয়া আসার যে ভাড়া টাড়া এইসব টোটাল অ্যালাউন্স গুলো খরচ করে গভর্নমেন্ট। যেই দেশে তারা থাকেন ওই দেশের ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে থাকার সুযোগ থাকে। এবং শুধুমাত্র তিনি নিজে না, তার পরিবারের যত সদস্য আছে এই সদস্যরাও এই ডিপ্লোম্যাটিক ফ্যাসিলিটির আওতায় আসেন। ওনার যে রেসিডেন্স বা ওনার যে বাসভবন, এই বাসভবনের মধ্যে পুলিশ বা ওই দেশের যে সেনাবাহিনী বা ওই দেশের অন্য কোনো বাহিনী প্রবেশ নিষেধ ওনার অনুমতি ব্যতীত। পররাষ্ট্র ক্যাডারের একজন কর্মকর্তার যে বাসভবন, তার বাসভবনে তার অনুমতির ব্যতীত বাইরের কেউ প্রবেশ করতে পারে না। এছাড়াও তার যে আরো ফ্যাসিলিটিস গুলো আছে, তো আর ফ্যাসিলিটিস গুলোর মধ্যে অন্যতম একটা ফ্যাসিলিটিস হলো তার প্রমোশন স্কোপ খুবই বেশি। প্রমোশন স্কোপ খুবই বেশি। তো ছেলেদের জন্য পররাষ্ট্র ক্যাডার পেলে তো বিশাল বড় অবস্থা, আর মেয়েদের ক্ষেত্রে হয় পররাষ্ট্র ক্যাডারে চাকরি করলে দেশের বাইরে যাওয়াটা একটু টাফ হয়ে যায়। তো ওভারঅল মিলিয়ে আপনি যদি প্রশাসন কি বলে বিশেষ পররাষ্ট্র ক্যাডার চয়েস দিতে চান, সেক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে যাতে একটু মানে আপনার নলেজ ভালো থাকে। কারণ বিসিএস ভাইভাতে আপনার পররাষ্ট্র ক্যাডার যদি প্রথম চয়েস থাকে তখন অবশ্যই আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে প্রশ্ন করবে। ইংরেজিতে বেশ আপনার দক্ষ হতে হবে এমন না, মোটামুটি দক্ষ হলেও চলবে, তবে ইংরেজি দক্ষতা একটু বেশি থাকলে ভালো হয়। এইটা বলা হয় যে পররাষ্ট্র ক্যাডারে যারা ফার্স্ট চয়েস দিবে এদের পুরাই ইংরেজিতে ভাইবা হবে আর অন্যদের ভাইবা হবে পুরো বাংলা, এরকম না। ভাইবা যে কারো ইংরেজিতে হতে পারে, আবার যে কারো বাংলায় হতে পারে। তবে পররাষ্ট্র ক্যাডারে ইংরেজিতে দক্ষতা একটু প্রয়োজন হয় ভাইবার সময় থেকেই। আর পরবর্তীতে তো আপনাকে ট্রেন্ড আপ তারা করবেই, তারা তো আর ট্রেন্ড আপ লোক নিচ্ছে না, বরং নেওয়ার পরে লোকজনকে ট্রেনিং দেওয়া হয়। পররাষ্ট্র ক্যাডারে আলাদা করে 1 বছরের একটা ট্রেনিং আছে। একটা হলো ফাউন্ডেশন ট্রেনিং, সকল ক্যাডারের যারা ক্যাডার সার্ভিসে রয়েছে সকল ক্যাডারের কর্মকর্তাগণকে এই ট্রেনিংটা দিতে হয়। তো এই ফাউন্ডেশন ট্রেনিং ছাড়াও পররাষ্ট্র ক্যাডারদের জন্য তাদের যে ক্যাডার, ওই ক্যাডার ভিত্তিক একটা ট্রেনিং এর সুযোগ আছে। এটা হলো 1 বছর মেয়াদী একটা ট্রেনিং হয়, ডিপ্লোম্যাটিক ট্রেনিং। সো তাদেরকে দক্ষ করে নেওয়া হয়। এরপরে যদি বলি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের পরে সুযোগ সুবিধার দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকবে হলো বিসিএস প্রশাসন ক্যাডার। বিসিএস প্রশাসন ক্যাডারের যে ফ্যাসিলিটি, এই ফ্যাসিলিটিস গুলোর মধ্যে সবচেয়ে বড় একটা ফ্যাসিলিটিস হলো বিসিএস প্রশাসন ক্যাডারের ডাইভার্সিফিকেশন রেট খুবই হাই। অর্থাৎ আপনি বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় এমনকি দেশের বাইরে সব জায়গায় গিয়ে চাকরি করার সুযোগ আছে। আপনি যেভাবে যখন চাকরি করতে ইচ্ছা করবেন সেভাবে করতে পারবেন। আর বিসিএস প্রশাসন ক্যাডারের নীতি নির্ধারণী পর্যায়ে একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো যায়। অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বা বিভিন্ন মন্ত্রণালয়ের যে সর্বোচ্চ কর্মকর্তাগণ রয়েছেন তারা বিসিএস প্রশাসন ক্যাডার থেকেই সাধারণত হয়। বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় বা যতগুলো অধিদপ্তর বা যতগুলো সচিবালয় রয়েছে সবগুলোর মুখ্য কর্মকর্তা বা প্রধান কর্মকর্তা যারা রয়েছেন তারা প্রত্যেকেই সাধারণত বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হয়ে থাকেন। এই জন্য বিসিএস প্রশাসন ক্যাডার মোটামুটি যদি আপনি পররাষ্ট্র ক্যাডার প্রথম দিকে না রাখেন চয়েস লিস্টে, অবশ্যই আমি বলবো বিসিএস প্রশাসন ক্যাডারকে চয়েস লিস্টে প্রথম দিকে রাখতে। কারণ বিসিএস প্রশাসন ক্যাডারের বিকল্প বোধ হয় বাংলাদেশে অন্য কোনো ক্যাডারে খুব কমই আছে। এবং এইখানে সবচেয়ে বড় যে ফ্যাসিলিটিসটা, প্রমোশনটা খুব দ্রুত হয়, প্রমোশনটা একেবারে রেগুলারলি হয়, কোনো জট নেই। এখানে ব্যাচ ভিত্তিক প্রমোশন হয়। অর্থাৎ আপনি যেই বিসিএস এ জয়েন করবেন, 50তম বিসিএস এ যদি জয়েন করেন, এই বিসিএস থেকে আপনি জয়েন করলে আপনার পুরো ব্যাচকে একবারে প্রমোশন দেওয়া হবে, যেটা বিসিএস প্রশাসন ক্যাডারের বিশেষ একটা সুবিধা। পাশাপাশি বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়মিত প্রমোশন বা নিয়মিত আপনার পদোন্নতির সুবিধা আছে। এছাড়া বিসিএস প্রশাসন ক্যাডারে প্রতি 3 থেকে 4 বছর পর প্রমোশনের যে ব্যাপারটা, এটা অন্য ক্যাডারে কম আছে এরকম সুযোগ প্রমোশনের যে বিষয়টা। তারপর বিসিএস প্রশাসন ক্যাডারে আরো বিশেষ কিছু সুবিধা আছে। মোবাইল কোর্ট পরিচালনা করলে যে এক্সট্রা ভাতার ব্যবস্থা, আবার বিভিন্ন উপজেলা, জেলা, এরপরে বিভিন্ন বিভাগ, এইগুলোর যারা প্রধান অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা ডিসি জেলার যে অথবা বিভাগীয় কমিশনার যে, এই পদগুলো সাধারণত সবসময় বিসিএস প্রশাসন ক্যাডার থেকে পূরণ হয়। এছাড়া ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন করে থাকে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণ। অর্থাৎ বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা,
জেল জরিমানা দেয়া, এই ধরনের ছোটখাটো বিচারিক যে দায়িত্ব, 6 মাস জেল দেওয়া, 1 বছর জেল দেওয়া, এই ধরনের ছোটখাটো দায়িত্ব পালন করে থাকেন বিশেষ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণ। আর প্রশাসন ক্যাডারের আরেকটা যেটা ফ্যাসিলিটিস আছে সেটা হলো প্রশাসন ক্যাডারের চাকরি থেকে ডেপুটেশনে যাওয়া যায় অন্য যে কোনো ক্যাডারে। প্রশাসন ক্যাডার থেকে ডেপুটেশনে যাওয়া মানে আপনি অন্য কারো পক্ষে গিয়ে 4 বছর চাকরি করে আবার আপনার ক্যাডারে আপনি ফিরে আসতে পারবেন। তো মোটামুটি আপনি যদি বলেন যে 1 নম্বর চয়েস কোনটা থাকা উচিত, আমি বলবো যে বিসিএস প্রশাসন ক্যাডার সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সম্পন্ন ক্যাডার, এবং এইখানে প্রমোশনের স্কোপ খুব বেশি, নীতি নির্ধারণী পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে, এবং দেশের বিভিন্ন জেলা উপজেলা এগুলোর নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে, বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। সচিবালয়ে যখন চাকরি করবেন তখন বিভিন্ন সচিবালয়ের যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব বা সচিব হিসেবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। এবং এই পদটা এমন একটা পদ, প্রশাসন ক্যাডারের যে পদটা, এই পদ থেকে আপনি বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় আছে 2-3টা মন্ত্রণালয় ব্যতীত সব মন্ত্রণালয়ের সচিব বিশেষ প্রশাসন ক্যাডার থেকেই নেওয়া হয়। আর এর বাইরে যদি বলি, এরকম কাছাকাছি সুযোগ সুবিধার আরেকটা ক্যাডার রয়েছে, কাছাকাছি সুযোগ সুবিধার, সেটা হলো বিসিএস অডিট ক্যাডার। অডিট ক্যাডাররা ওনারা সাধারণত দেশের মধ্যেও চাকরি করার ব্যাপক ফ্যাসিলিটিস রয়েছে এবং দেশের বাইরে যাওয়ারও সুযোগ রয়েছে অডিট ক্যাডারদের। বিশেষ প্রশাসন ক্যাডারদের মতো এরকম যদি ভার্সাটাইল সুযোগ সুবিধা সম্পর্কিত বা সুযোগ সুবিধা সম্পন্ন কোনো ক্যাডার থাকে কাছাকাছি লেভেলে, সেটা হলো বিশেষ অডিট। এবং অডিট ক্যাডারকে বলা হয় সকল ক্যাডারদের ক্যাডার। কারণ হলো প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার বা অন্য যত ক্যাডার আছে, বাকি 25টা ক্যাডারের সকল ক্যাডারের যত খরচ, অর্থাৎ রাষ্ট্রীয় টাকা পয়সা যে ক্যাডাররা খরচ করে থাকেন, এই খরচের হিসেব নিকাশ করার দায়িত্ব থাকে বিশেষ অডিট ক্যাডারদের উপরে। এবং অডিট ক্যাডাররা বাংলাদেশের সকল দপ্তরেই তাদের পোস্টিং হয়ে থাকে। আপনার শীত লাগছে না? না না না, হিটার চলতেছে তোর মধ্যে, যার কারণে ঠান্ডা লাগতেছে না। তো যেটা বলছিলাম যে অডিট ক্যাডারদের, স্যার পুলিশ ক্যাডার থেকে কি ডিবি বা এনএসআই তে যাওয়া যায়? আমি আসছি পুলিশ ক্যাডারে। পুলিশ ক্যাডার বলতে, পুলিশ ক্যাডারে বাংলাদেশ পুলিশের যতগুলো উইং আছে, পুলিশের তো আলাদা আলাদা উইং হয়, যেমন ধরেন টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, রেল পুলিশ, এরপরে ধরেন আপনার গোয়েন্দা সংস্থা যেগুলো আছে, এই সকল জায়গায় যাওয়ার সুযোগ আছে। ডিবিতে তো চোখ বন্ধ করে যাওয়া যায়, ডিবির উইং যেটা আছে, ডিবি উইং এর এখানে দাপ্তরিক প্রধান হওয়ারও সুযোগ আছে পুলিশ ক্যাডার থেকে। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো অডিট ক্যাডার। অডিট ক্যাডারের উপজেলা এবং জেলা এই 2 লেভেলে সাধারণত কোনো পোস্ট থাকে না, বিভাগীয় শহরগুলোতেই চাকরি করার সুযোগ রয়েছে। এবং এইখানে সাধারণত বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ ডিফেন্স এবং সিভিল, এই 3 ভাগে আপনার অডিট করার জন্য পাঠানো হয়। তো 3 ভাগে সিভিল মানে বিসিএস ক্যাডার সার্ভিসের যতগুলো দপ্তর আছে সব দপ্তরের অডিট ক্যাডারের কর্মকর্তা করে থাকেন। এরপরে ডিফেন্সের যে অডিট, এই অডিটটা অডিট ক্যাডারের কর্মকর্তাগণ করে থাকেন, ওটার জন্য সিজিডিএফ যেটা আছে। আর আরেকটা হলো আপনার বাংলাদেশ রেলওয়েতে যে খরচ হয়, এই খরচের অডিট গুলো অডিট ক্যাডারের কর্মকর্তাগণ করে থাকেন। মোটামুটি অ্যারিস্টোক্রেটিক একটা ভাইব আছে এই ক্যাডারে, বিশেষ অডিট ক্যাডার। মেয়েদের জন্য এটা বেশ ভালো একটা চয়েস প্রশাসন ক্যাডারের পরে। যদি পুলিশ ক্যাডার কারো চয়েস থাকে সেক্ষেত্রে আলাদা কথা, তবে বিশেষ প্রশাসন ক্যাডারের পরবর্তী যদি কোনো চয়েস রাখতে চান তাহলে সেটা অডিট ক্যাডার বেশ ভালো একটা চয়েস থাকবে। আর এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো অডিট ক্যাডার পরে বিসিএস ট্যাক্স ক্যাডার। এটাও বেশ লুক্রেটিভ একটা ক্যাডার। বাংলাদেশের মধ্যে সরকারের পক্ষে ট্যাক্স যেটা আছে, এই ট্যাক্স মানে ট্যাক্স আদায়ের দায়িত্ব থাকে এই ক্যাডারের কর্মকর্তাগণের উপরে। বিভিন্ন সার্কেলে বিভক্ত আছে বাংলাদেশের এই ট্যাক্স ক্যাডারের কর্মকর্তাদের কার্যক্রমগুলো। আর এর বাইরে বিশেষ পুলিশ ক্যাডারের কথা যদি বলি, বিশেষ পুলিশ ক্যাডার যাদের প্যাশন আছে যে ইউনিফর্ম বেসড যে জব, অর্থাৎ একটা পোশাক পরে পোশাকি চাকরি, তারপরে সাথে বন্দুক রাখা, গানম্যান রাখা, নিজস্ব গাড়ির ব্যবস্থা, এরপরে একটু পাওয়ার প্রতিপত্তি, তাদের জন্য বিশেষ পুলিশ ক্যাডার বেশ ভালো একটা চয়েস। এবং বিশেষ পুলিশ ক্যাডারে সাধারণত এএসপি বা অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার হিসেবে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে যে নিয়োগ দেওয়া হয়, তো বিশেষ পুলিশ ক্যাডারের যে নিয়োগটা যেই পদে দেওয়া হয়, এই পদে সাধারণত এসআই থেকে নিয়োগ পেলে প্রমোশন পেয়ে এতদূর আসা যায় না, অথবা যদি আসা যায় তাহলে সেটা একেবারে জীবনের শেষ পর্যায়ে। এই জন্য বিশেষ পুলিশ ক্যাডারের এই পোস্টটা পুলিশের মধ্যে বেশ সম্মানজনক একটা পোস্ট। তবে এই বিশেষ পুলিশ ক্যাডারটাতে প্রমোশনের সুযোগ সুবিধা একটু কম। প্রমোশনের সুযোগ সুবিধা কম বিধায় কিন্তু যে আচ্ছা,
লোভ তো লাগে না, আচ্ছা। বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকরি করা তো লোভনীয় অবশ্যই। তো বিশেষ পুলিশ ক্যাডারে এর বাইরে বেশ কিছু ভাতার ব্যবস্থা আছে, ঝুঁকি ভাতা, রেশন ইত্যাদি। এই জিনিসগুলো বাইরে নেই। এছাড়া বিশেষ পুলিশ ক্যাডারে আরেকটা জিনিস আছে যে পুলিশদের যে সম্মিলিত হাসপাতাল, পুলিশদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার সুযোগ আছে, যেটা শুধুমাত্র সেনাবাহিনীর আছে, বাংলাদেশে আর কোনো সার্ভিসে নেই। পুলিশ এবং সেনাবাহিনী এই দুইটা বাহিনীর নিজস্ব হসপিটাল সার্ভিস আছে, যেখানে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন। এইগুলো এইগুলো আসলে বাংলাদেশে আর কোনো সার্ভিসের ক্ষেত্রে নেই। পুলিশ আর সেনাবাহিনীতে এরকম পারিবারিক চিকিৎসা, নিজের নিজের পরিবারের সদস্যদের সবার চিকিৎসার সুযোগ আছে পুলিশ হসপিটালে। আর এর বাইরে পুলিশ হসপিটালে যে চিকিৎসার সুযোগ ছাড়াও রেশন সুবিধা থাকছে, আর হরতাল, অবরোধ ইত্যাদি বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করলে এক্সট্রা করে ভাতার ব্যবস্থা আছে ইত্যাদির জন্য আলাদা করে। স্যার আপনারা আচ্ছা, ইত্যাদির জন্য ভাতার ব্যবস্থা আছে। হরতাল, অবরোধ এগুলো যদি পালন করেন, এই সময়ে দায়িত্ব পালন করেন, হরতাল অবরোধ পালন না, হরতাল অবরোধের সময় যদি এরা দায়িত্ব পালন করেন, তাহলে এটার জন্য সরকার আলাদা করে ভাতার ব্যবস্থা রেখেছে। তো মোটামুটি সব মিলিয়ে বিসিএস পররাষ্ট্র, বিসিএস অডিট, বিসিএস ট্যাক্স, তারপরে বিসিএস পুলিশ, তারপরে বিসিএস কাস্টমস, আর একেবারে সবার উপরে থাকে বিসিএস পররাষ্ট্র ক্যাডার, যেটা যদি আপনার, কারণ পদ সংখ্যা খুবই অল্প থাকে পররাষ্ট্র ক্যাডারে, যদি আপনার স্পেসিফিক প্যাশন থাকে তাহলে এটা চয়েস লিস্টে দেওয়া ভালো, না হলে না দেওয়াই উত্তম। আর প্রশাসন, অডিট, এই দুইটা অবশ্যই অবশ্যই আপনার চয়েস লিস্টে শুরুর দিকে থাকা উচিত। আর যদি আপনার ফ্যাসিনেশন থাকে পুলিশে, তাহলে পুলিশের পরে এই দুইটা আসা উচিত। আর যদি পুলিশে ফ্যাসিনেশন না থাকে, তাহলে এই দুইটার পরে নেবেন পুলিশ আপনার চয়েস লিস্টে থাকা উচিত। তবে নারীদের জন্য পুলিশ চয়েস লিস্টে রাখলে একটু টাফ, যেটা পুলিশের তো 24 ঘন্টা ডিউটি, অন ডিউটি, এবং ডিউটির কোনো সুনির্দিষ্ট অফিস টাইম নাই, 9টা 5টা অফিস না ওরকম। তবে কর্মস্থল ভেদে এটা একটু ভ্যারি করে। সব মিলিয়ে বিসিএস এই যে প্রশাসনিক ক্যাডার গুলো যেগুলো আছে, যেগুলো অফিসিয়াল জব, এর বাইরে আর একটা শান্তির চাকরি হলো বিসিএস শিক্ষা ক্যাডারে। বিসিএস শিক্ষা ক্যাডারে চাকরি আপনার খুবই সীমিত সময়ের জন্য দায়িত্ব থাকে, অর্থাৎ আপনার যে ক্লাস টাইম বা আপনার যে কলেজ টাইম, এই টাইম গুলোই আপনার জন্য অফিস আওয়ার। এইখানে সাধারণত ক্যালেন্ডার ছুটি থাকে বছরে 170 দিনের মতো বিসিএস শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারটা মেয়েদের জন্য বা ছেলেদের জন্য বেশ ভালো। কাজের চাপ এবং রাজনৈতিক ঝামেলা সবচেয়ে কম হলো শিক্ষা ক্যাডারে। এখানে কাজের চাপ খুবই কম এবং রাজনৈতিক ঝামেলা নেই বললেই চলে, একেবারে 0%, যদি আপনি নিজে থেকে এগুলোর মধ্যে গায়ে পড়ে গিয়ে না জড়ান। আর পাশাপাশি অন্যান্য ক্যাডার যেগুলো আছে, সেই ক্যাডারগুলোর মধ্যে যদি বলতে চাই, সবচেয়ে শান্তির একটা ক্যাডার হলো বাংলাদেশ রেলওয়ে। যে ক্যাডারটা আছে, রেলওয়েতে যদি আপনার পোস্টিং হয়, বাংলাদেশ রেলওয়েতে পোস্টিং হলে রেলওয়েতে নিজস্ব ডাক বাংলো, নিজস্ব থাকার জায়গা বা নিজস্ব অন্যান্য ফ্যাসিলিটিস গুলো সবচেয়ে বেশি আছে বাংলাদেশ রেলওয়েতে। এছাড়া বিসিএস কর ক্যাডারের যে কর্মকর্তাগণ আছেন, বিসিএস কর ক্যাডারে এইখানেও বেশ ভালো সুযোগ সুবিধা রয়েছে। আলাদা করে বেশ কিছু ভাতার ব্যবস্থা আছে কর ক্যাডারে, যে কর আদায় করলে বা যেগুলো গোপনীয় যারা কর ফাঁকি দিয়েছে, এরকম কর ফাঁকিবাজদের ধরতে পারলে, এক্সট্রা কর আদায় করলে এইগুলো থেকে 10% কমিশন পাওয়া যায়। হ্যাঁ, কমিশনটা আসলে রিওয়ার্ড হিসেবে গভর্নমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হয়। তো অনেকে একটা জিনিস সম্পর্কে প্রশ্ন করেন যে বসে বসে নিজের উপজেলায় বা নিজের জেলায় চাকরি করার মতো বিসিএস ক্যাডারে কোনো সুযোগ আছে কিনা। সাধারণত বিসিএস ক্যাডারদেরকে নিজ জেলায় পদায়ন করা হয় না, নিজ জেলার বাইরেই পদায়ন করা হয়ে থাকে। আর বিসিএস আর একটা শান্তির ক্যাডার আছে, সেটা হলো বিসিএস ফুড। বিসিএস ফুড বা বিসিএস খাদ্য ক্যাডারের কর্মকর্তা, এনাদের পদায়ন, পদোন্নতি, এগুলো সবকিছুই বেশ ভালো একটা সুযোগ সুবিধা আছে খাদ্য মন্ত্রণালয়ে। এখানে সাধারণত খাদ্যের মজুদ যেগুলো আছে এগুলো দেখে থাকেন ওনারা, যাতে মজুদদারি না হয়। বিভিন্ন সময়ে এরাও মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে। এছাড়া খাদ্য অধিদপ্তরের যে আছে, ওইখানে সাধারণত 6ষ্ঠ গ্রেডে প্রমোশন পাওয়ার পরে নিয়োগ দেওয়া হয়, 9ম গ্রেডে ওইখানে কোনো পদ নেই। আর খাদ্য ক্যাডারে এখানেও বেশ ভালো সুযোগ সুবিধা আছে এখানে। আর একটা কথা হলো, সব ক্যাডার থেকেই উপসচিব হওয়া যায়। তবে উপসচিব হওয়ার জন্য বিসিএস প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষিত থাকে 75% পদ, আর বাকি 25টা ক্যাডারের জন্য সংরক্ষিত থাকে 25% পদ। আর ক্যাডার চয়েসটা যদি কেউ একবার না দিয়ে থাকেন, তাহলে ভালো করে বুঝে শুনে দেওয়া উচিত, কারণ ক্যাডার চয়েসের উপর শুধু যে আপনার
পরবর্তী জীবন নির্ভর করে তা না, পরীক্ষার সময় ভাইভায় আপনাকে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলো আপনার ক্যাডার চয়েসের উপর ভিত্তি করে করা হয়। এই জন্য আপনি কোন ক্যাডারটা চয়েস দিচ্ছেন সেটা বুঝে শুনে দেওয়া উচিত, যাতে পরবর্তীতে এটা নিয়ে আপনার কোনো সমস্যা না হয়, পরবর্তীতে কোনো আফসোস না করতে হয়। তো এইভাবে বুঝে শুনে যদি আপনি ক্যাডার চয়েস গুলো দিতে পারেন তাহলে খুব বেশি ঝামেলা হবে না। আর পাশাপাশি অন্যান্য যে ক্যাডার গুলো আছে, বিসিএস সমবায় বা অন্যান্য ক্যাডার গুলো, বিসিএস আনসার ক্যাডার রয়েছে, সমবায় ক্যাডার রয়েছে, এগুলোতেও বেশ সুযোগ সুবিধা আছে বা রিল্যাক্সেশন বেশি আছে। যেমন আনসার ক্যাডারে আপনার অধীনে জেলায় নিয়োগ হয়, আনসার ব্যাটালিয়নে জেলায় নিয়োগ হয় এবং আপনার অধীনে বেশ অনেক লোকজন থাকে। আবার সমবায় ক্যাডারেও এরকম বেশ কিছু সুযোগ সুবিধা আছে, বিভিন্ন জলমহল বা সরকারি যে জায়গা জমি, এগুলো রিলেটেড কাজকর্মগুলো সমবায় ক্যাডারের সাথে জড়িত। তো সব মিলিয়ে মোটামুটি যদি বলেন, সবচেয়ে লুক্রেটিভ যে ক্যাডার তার মধ্যে এরিস্টোক্রেটিক বলা হয় বিসিএস পররাষ্ট্র ক্যাডারকে, এরপরেই বাংলাদেশ সিভিল সার্ভিসের সবচেয়ে লুক্রেটিভ যে ক্যাডার সেটা হলো প্রশাসন ক্যাডার। এছাড়া অডিট ক্যাডার, যেটাকে বলা হয় ক্যাডার অফ অল ক্যাডার্স, সব ক্যাডারদের ক্যাডার, কারণ সকল ক্যাডারদের উপরেই অডিট বা নিরীক্ষা বা তদন্ত করে থাকেন ওনারা হিসাব নিকাশের ব্যাপারে, খরচের ব্যাপারে। আর এর বাইরে আছে বিসিএস ট্যাক্স, বিসিএস কাস্টমস। ট্যাক্স এর কথা বলছি, কাস্টমস এর কথা বলা হয় না। কাস্টমস এর বেশ সুযোগ সুবিধা আছে। কাস্টমস এ হলো ইমিগ্রেশন যেগুলো আছে বাংলাদেশের, এই ইমিগ্রেশন গুলোতে পদায়ন হয়, অর্থাৎ যে স্থল বন্দর, সমুদ্র বন্দর, বিমানবন্দর, এইগুলোতে দেখেন না মাঝে মধ্যে যে সোনার বার ধরে অথবা চোরাচালানকারীদের ধরে বিভিন্ন পাচার রোধে দায়িত্ব পালন করে থাকে। এই ক্যাডারগুলোতে একটা বিশেষ ফ্যাসিলিটিস, অন্য ক্যাডারদের মতো সব ফ্যাসিলিটিস তো আছেই, পাশাপাশি বিসিএস কাস্টমস একটা এক্সট্রা ফ্যাসিলিটিস হলো এইখানে আপনি যে চালানগুলো ধরে ওনারা, এই চালানগুলোর একটা পার্সেন্ট ওনাদেরকেও দেওয়া হয়, সুনির্দিষ্ট একটা অ্যামাউন্টের পার্সেন্টেজ ওনাদের জন্য আলাদা করে বরাদ্দ দেওয়া হয়। তো সব মিলিয়ে বিসিএস ক্যাডারের কোনো ক্যাডারই খুব বেশি যে খারাপ তা না, আবার কোন ক্যাডারই খুব বেশি যে আকাশ ছোঁয়া তেমনও না। সব ক্যাডারের বেতন ভাতা এগুলো মোটামুটি কাছাকাছি রেঞ্জের, এবং সবাই নবম গ্রেডে জয়েন করে, সবার বেতন স্কেল 22,000 টাকা, এবং এই 22,000 টাকা বেতন স্কেলে সব মিলিয়ে 35-37,000 টাকার বেতন সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে কিছু ক্যাডারে আলাদা করে যে ভাতার ব্যবস্থা রয়েছে, আলাদা করে রেশন সুবিধা রয়েছে, আলাদা করে চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে, আলাদা করে দেশ বিদেশে যাওয়ার ব্যবস্থা রয়েছে, এই বিষয়গুলোই ওই ক্যাডারগুলোকে অন্য ক্যাডারদের থেকে আলাদা করে দেয়। তো সব মিলিয়ে মোটামুটি এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনারা বিসিএস ক্যাডার চয়েস দেন সেক্ষেত্রে অনেক উপকৃত হবেন। আর বিশেষ শিক্ষা ক্যাডারটা সবচেয়ে শান্তির ক্যাডার। জাপানের সংবিধান শান্তির সংবিধান, এরকম বাংলাদেশ ক্যাডার সার্ভিসের মধ্যে যতগুলো ক্যাডার আছে তার মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিসের যে শিক্ষা ক্যাডারটা এটা সবচেয়ে রিল্যাক্স ক্যাডার। আর বিসিএস পরীক্ষা সাধারণত বিভাগীয় শহরগুলোতে হয়ে থাকে, আপনি যেখানে কেন্দ্র চয়েস দিবেন ওইখানেই আপনার পরীক্ষা হবে, এবং ওই কেন্দ্রের বাইরে অন্য কোথাও পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। প্রিলি এবং লিখিত সব ওই কেন্দ্র থেকেই পরীক্ষা দিতে হয়। তো এতটুকুই ছিল আমাদের আজকের কথাবার্তা, আবারও দেখা হবে। সে পর্যন্ত শুভকামনা রইল, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।